আসসালামু আলাইকুম। আজকে আমরা এই রাত্রিকালীন ক্লাসে প্যানাল কোডের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আসলে এই প্যানাল কোড আমরা অনেক সময় দণ্ডবিধি বলে থাকি। এখনো বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টার্স কিংবা বিভিন্ন গাইড যারা লিখে, গাইডের মধ্যে দণ্ডবিধি লিখছে। আসলে দণ্ডবিধি বলতে কোনো শব্দ নাই। বইয়ের মধ্যেও দণ্ডবিধি আছে। যারা কোর্টে চাকরি করে তারা ভালো বলতে পারবে, যারা থানায় চাকরি করে তারাও ভালো বলতে পারবে যে মামলা যখন রুজু হয় তখন কিন্তু দণ্ডবিধির এত ধারা অনুযায়ী মামলা রেকর্ড করে না, এটাকে প্যানাল কোড। হ্যাঁ, এবং আদালতে প্যানাল কোড নামেই অবহিত। যাই হোক, আমরা প্যানাল কোডই বলবো। এটি 1860 সনের আইন। আমাদের মুরব্বী আইন কোনটা? মুরব্বী আইন হলো প্যানাল কোড। এই প্যানাল কোডের পরে আইন তৈরি হয়েছিল পুলিশ আইন 1861। তো যাই হোক, আমাদের সিনিয়র আইন একে বলছে এই আইনের শিরোনাম, অর্থাৎ বলছে এই আইন দণ্ডবিধি নামে অবহিত হবে, আসলে এটি প্যানাল কোড নামে অবহিত হবে বর্তমানে যে বিষয়টা উল্লেখ করা আছে। যাক, দুই ধারার বক্তব্যটা কি? আচ্ছা, অর্থাৎ এখানে একটা কথা বলা হয়েছে। আচ্ছা, কথা হলো আহ যেমন মাদকদ্রব্য বা অস্ত্র সহ কোনো ব্যক্তি গ্রেপ্তার হয়েছে, তার বিচার কিন্তু প্যানাল কোডে করার মতো কোনো সুযোগ নেই। আগে ধর্ষণ, এই ধর্ষণ সংক্রান্ত অপরাধের শাস্তিও কিন্তু প্যানাল কোডে দেয়া হতো। কিন্তু এখন একটা আলাদা আইন তৈরি হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন। তো প্যানাল কোডের দুই ধারার বক্তব্যটা কি? প্যানাল কোডের দুই ধারার বক্তব্যটা হলো যে এই প্যানাল কোডে যে সকল বিষয়কে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, এই সকল অপরাধের বিচার এই প্যানাল কোড অনুযায়ী করা যাবে বা হইবে। অর্থাৎ এখানে বলা আছে যে প্রত্যেক ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে এই তারা যে যে সকল অপরাধ করবেন বাংলাদেশের অভ্যন্তরে কিংবা বাংলাদেশের বাইরে, যেটা কিনা পেনাল কোড অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, সেই অপরাধটা অপরাধের শাস্তি পেনাল কোড অনুযায়ী করা যাবে। তার মানে পেনাল কোডের অপরাধ সংক্রান্ত যে সকল বিষয় আছে এর শাস্তি পেনাল কোড অনুযায়ী দেওয়া যাবে। দুই ধারাটা আমাদের জন্য প্রয়োজন না, তবে তিন ধারাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ কিংবা এমনি, অর্থাৎ এমন একটি অপরাধ, অর্থাৎ পেনাল কোডে যে সকল বিষয়কে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, এই সকল অপরাধ যদি কোনো ব্যক্তি দেশের বাইরে করেন এবং ওই ব্যক্তিটাকে যদি বাংলাদেশের কোনো অভ্যন্তরে পাওয়া যায়, তাহলে এই পেনাল কোড অনুযায়ী তার বিচার এই বাংলাদেশে করা যাবে। অর্থাৎ ধরে নেওয়া হবে এই অপরাধটি বাংলাদেশে সংগঠিত হয়েছে। তো তিন ধারার বক্তব্যটা কি বলছে? বাংলাদেশের বাইরে সংগঠিত কিন্তু বাংলাদেশের আইন বলে বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধের শাস্তি। বলা আছে বাংলাদেশের বাইরে অনুষ্ঠিত অপরাধের জন্য যে কোনো বাংলাদেশী আইন বলে বিচারযোগ্য যে কোনো ব্যক্তির বাংলাদেশের বাইরে সংগঠিত কোনো কাজের দ্বারা এই বিধির বিধান অনুসারে বিচার করা হবে, যেরূপ কাজ বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত হয়। অর্থাৎ বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের কোনো নাগরিক বিদেশে গিয়ে যদি কাউকে খুন করে, খুন করার পর ওই বাংলাদেশি নাগরিক বাংলাদেশে চলে আসছেন, দেখা গেল সে সৌদি আরবে গিয়ে খুন করেছেন, সে বাংলাদেশে চলে এসছেন, আসার পর তাকে বাংলাদেশে পুলিশ গ্রেপ্তার করেছে। এখন তার বিচারটা কি হবে? তার শাস্তি কি হবে? এই পেনাল কোডের তিন ধারায় বলছে যে বাংলাদেশে অপরাধ সংগঠিত করলে পেনাল কোড অনুযায়ী যে শাস্তি তাকে দেয়া যেত, অনুরূপভাবে একটি অপরাধ সে দেশের বাইরে করেছে, ওই অপরাধের বিচার এবং শাস্তি পেনাল কোড অনুযায়ী তাকে প্রদান করা যাবে। কারণটা হলো, আমরা সাধারণত যেটা মনে করি, যেমন আমরা যদি সিআরপিসি তে দেখি, সেখানে বলা আছে অপরাধটা সংগঠিত হয়েছে কোথায়? দেশের বাইরে। তাহলে অপরাধটা দেশের বাইরে যেহেতু সংগঠিত হয়েছে, ওই লোকটাকে যদি বাংলাদেশে পাওয়া যায়, তার বিচার করা যাবে কিনা? বলছে যেখানে তাকে পাওয়া যাবে সেখানে তার বিচার করা যাবে। সিআরপিসি তে স্পষ্ট উল্লেখ করা আছে। আর পেনাল কোডে বলেছে যে যে অপরাধটা সে বাংলাদেশের বাইরে করেছে, যদি ওই অপরাধটা বাংলাদেশে করলে তার শাস্তি দেয়া যেত, যে অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া যেত,
ওই অপরাধটা সে দেশের বাইরে করেছে, কিন্তু তাকে এখন দেশে পাওয়া গেছে, বলছে ওই অপরাধের বিচার, তাকে শাস্তি বাংলাদেশেই দেয়া যাবে, অর্থাৎ পেনাল কোড অনুযায়ী তার শাস্তিটা দেয়া যাবে। মানেটা হলো এরকমই, একটা অপরাধ একজন ব্যক্তি বাংলাদেশের বাইরে করেছেন, যে অপরাধটা কিনা পেনাল কোড অনুযায়ী শাস্তিযোগ্য, এই অপরাধটা যিনি দেশের বাইরে করেছেন ওই ব্যক্তিকে যদি বাংলাদেশে পাওয়া যায়, তাহলে তার বিচার এবং তার শাস্তি পেনাল কোড অনুযায়ী তাকে শাস্তি প্রদান করা যাবে। সিআরপিসি অনুযায়ী তার বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে, আর এই পেনাল কোড অনুযায়ী তার শাস্তির বিধান আছে, অর্থাৎ তিন ধারায় বলেছে। বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধ, কিন্তু আইন বলে বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধ সমূহের শাস্তি। তার মানে শাস্তি কিন্তু তিন ধারায় হবে না, কিন্তু তার বিচারটা করা যাবে, এই শাস্তি প্রদান করা যাবে তিন ধারায়, ক্ষমতাটা দেওয়া হয়েছে। তাহলে আমরা দুই ধারায় যেটা দেখলাম, দুই ধারায় যে কথা বলা হয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরে যে সকল অপরাধ সংগঠিত হয়েছে বা বাংলাদেশের বাইরেও সংগঠিত হয়েছে, পেনাল কোডের বিধান অনুযায়ী সেক্ষেত্রে তার শাস্তি প্রদান করা যাবে। আর তিনি যেটা বলেছে যে একটা লোক বাঙালি, সে দেশের বাইরে একটা অপরাধ করেছে যেটা কিনা পেনাল কোডে শাস্তিযোগ্য অপরাধ, ওই লোকটাকে এই বাংলাদেশেই পেনাল কোডের বিধান অনুযায়ী তাকে শাস্তি প্রদান করা যাবে। যাও, এটি তিন ধারার বিষয়। আর 4 বলছে রাষ্ট্রের সীমানার বাইরে সংগঠিত অপরাধ। আমরা আমরা কিছু কিছু বিষয় দেখি এখানে, যেমন এটা বিষয় আমরা দেখি, পুরুষ মহিলা ব্যক্তি জনগণ রাষ্ট্রের কর্মচারী, 14তে বলা আছে রাষ্ট্রের কর্মচারী জজ। আমরা এখানে যেটা গুরুত্বপূর্ণ দেখব, সরকারি কর্মচারী। আসলে এই সরকারি কর্মচারী অনেক বড় একটা ব্যাখ্যা। 21 ধারায় সরকারি কর্মচারীর কথা বলা হয়েছে, আমরা চলে যাব 22 ধারায়। অস্থাবর সম্পত্তি কাকে বলে? তো প্রথমে আমরা মনে করি অস্থাবর কাকে বলে। বলছে যে সম্পত্তি জমির সাথে যুক্ত নয়। এটি এমসিকিউ তে যদি কখনো আসে যে অস্থাবর সম্পত্তি বলতে কি বুঝেন, বা কোনটি অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি বলতে ওই সম্পত্তিটিকে বোঝাবে যা কিনা ভূমির সহিত সংযুক্ত নয়, এবং ভূমির সহিত সংযুক্ত এরকম কোনো সহিত স্থায়ীভাবে আবদ্ধ বেঁধে রেখে, অর্থাৎ আহ একটা গাছ ভূমিতে রাখা হয়েছে, এই গাছটা কখনোই অস্থাবর সম্পত্তি নয়, কিন্তু এই গাছটা যখন কেটে ফেলা হবে তখন কিন্তু এই গাছটা অস্থাবর সম্পত্তি নামে গণ্য করা যাবে। তার মানেটা হলো যে পেনাল কোডের বিধান অনুযায়ী অস্থাবর সম্পত্তি কাকে বলে, বা সংজ্ঞালে কোন অস্থাবর সম্পত্তি। তো অস্থাবর সম্পত্তি এটাই, এই সম্পত্তিটাকে বলা হয়েছে যে সম্পত্তিটি কিনা ভূমির সাথে সংযুক্ত, এটি হলো অস্থাবর সম্পত্তি। আচ্ছা, অবৈধ লাভ। অবৈধ লাভ হচ্ছে বেআইনি ভাবে এরূপ সম্পত্তি, যা হোক অবৈধ ক্ষতি, অবৈধভাবে লাভ করা, অবৈধভাবে ক্ষতিগ্রস্ত করা, এইগুলোর উদ্দেশ্য কি? আমরা যখন পেনাল কোডের 340-এর পরে বিভিন্ন ধারাগুলোতে যাব, শাস্তির ধারাগুলোতে যাব, তখন কিন্তু এই কথাটা মনে হবে। যাক, এটা আমাদের এভাবে প্রয়োজন নেই, আমরা একটা জিনিস চলে আসি, অসাধুভাবে 24 ধারা, প্রতারণামূলক ভাবে 25 ধারা, আমরা 27 ধারাটা চলে আসি, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 27 ধারার একটা ব্যাখ্যা দেয়া আছে বিভিন্ন গাইডে, যেটা কিনা সম্পূর্ণ ভুল। প্রশ্ন হলো, ক নামক নারী, ক নামক নারী, ক নামক নারী তার স্বামীর মানিব্যাগ থেকে 500 টাকা নিয়ে তার শ্বশুরকে গাড়ি ভাড়া দিলেন, এক্ষেত্রে নারীটির অপরাধ কি, বা কে কি অপরাধ করলেন, ব্যাখ্যা দিন। একজন নারী তার স্বামীর মানিব্যাগ থেকে 500 টাকা বের করে তার শ্বশুরকে গাড়ি ভাড়া দিয়েছেন, এটি কি অপরাধ? কেউ কি বলতে পারবা? কি কেউ কিছু বলতে পারবা কিনা? হান্নান? স্যার অপরাধ স্যার। অপরাধ? কি অপরাধ এটা? তো স্বামীর অনুমতি দিয়ে থেকে তাহলে স্যার পেনাল কোড আমি তো সে কথা 379 বলি দ্বারা। নাই। প্রশ্নে তো এই ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই, প্রশ্নটা হলো এরকম
প্রশ্নের উপরে লেখা আছে, কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন। ক নামক নারী স্বামীর মানিব্যাগ থেকে 500 টাকা অপসারণ করে তার শ্বশুরকে গাড়ি ভাড়া দেন, এক্ষেত্রে নারীটির অপরাধ কোন ধারায়? 359 অপরাধ স্যার। কি শাহ আকবর, কেউ বলতে পারবা তোমরা এটা কোন ধারায় অপরাধ? কেউ বলতে পারবা? আচ্ছা, অনেকের গাইডে লেখা আছে যে পেনাল কোডের 87 ধারা অনুযায়ী স্ত্রীর কোনো অপরাধ হইবে না। এটা ভুল। কারণ পেনাল কোডের 378 ধারা, যেটা কিনা পরবর্তীতে আমরা পড়তে গেলে দেখব, পেনাল কোডের 378 ধারা যেখানে আছে সেখানে চুরির উদাহরণ দেয়া আছে, চুরি কাকে বলে। কিন্তু সেখানে কোনো ব্যতিক্রম নাই যে স্বামী যদি স্ত্রীর অনুমতি ছাড়া টাকা নেয় তাহা চুরি হিসেবে গণ্য হইবে না। স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া টাকা নেয় বা কোনো সম্পদ নেয় তাহা চুরি হিসেবে গণ্য হইবে না। এইরকম কিন্তু কোনো উদাহরণ নেই বা কোনো ব্যতিক্রম নেই। কাজেই কোনো স্ত্রী যদি তার স্বামীর অগোচরে স্বামীর মানিব্যাগ থেকে টাকা অপসারণ করে, এটা অবশ্যই চুরির একটি অপরাধ। কিন্তু বিভিন্ন গাইডে যেটা লিখেছে, বিভিন্ন বইতে, মানে বিভিন্ন জন লিখেছেন তাদের তাদের মতামত ব্যক্ত করেছেন যে এক্ষেত্রে স্ত্রী লোকটির কোনো অপরাধ হইবে না। কারণ পেনাল কোডের 27 ধারা অনুযায়ী পেনাল কোডের 27 ধারা অনুযায়ী স্ত্রী তার স্বামীর সম্পত্তির অধিকারভুক্ত। এটা সম্পূর্ণ ভুল। কারণ এই পেনাল কোডের 27 ধারার বক্তব্যটা কি? তুমি বাড়ির গৃহকর্তা, অর্থাৎ বাড়ির তুমি উপার্জনকারী ব্যক্তি। তোমার আন্ডারে তোমার বাড়ির চাকর আছে, তোমার স্ত্রী আছে, তোমার সন্তান আছে, তাদের নামেও সম্পদ আছে। ধরে নিতে হবে তুমি সে সম্পদের মালিক, অর্থাৎ তোমার সম্পদ বলিয়ায় ধরিয়া লইতে হইবে, অর্থাৎ তোমার মাধ্যমে সেই সম্পদগুলা অর্জিত হয়েছে। কারণ আমরা যেটা দেখি যে বিভিন্ন সময় দুদকের মামলা হয়, স্বামীকে ধরে নিয়ে যায়, স্ত্রীকেও ধরে নিয়ে যায়। তার মানে কি, স্ত্রী তুমি সম্পত্তি পেলা কোত্থেকে? তার মানেটা হলো, এখানে বলা হয়েছে তোমার তত্ত্বাবধানে যারা আছে তাদের যে সম্পত্তি আছে ধরে নিতে হবে এই সম্পত্তিটা তোমার মাধ্যমে অর্জিত সম্পত্তি। অথচ এই ব্যাখ্যাটা আমরা ভুল দিয়ে আমরা দিচ্ছি যে স্ত্রী যদি স্বামীর মানিব্যাগ থেকে তার স্বামীর অনুমতি ছাড়া টাকা অপসারণ করেন তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হইবে না। আমরা 27 ধারার ব্যাখ্যা দিচ্ছি, এটা সম্পূর্ণ ভুল। 27 ধারার মধ্যে বলা আছে কোন সম্পত্তি কোন ব্যক্তির পক্ষে, কোন সম্পত্তি কোন ব্যক্তির পক্ষে স্ত্রী, কেরানি বা চাকরের অধিকারে থাকিলে উক্ত সম্পত্তি এই বিধির তাৎপর্য অনুযায়ী উক্ত ব্যক্তির দখলে রয়েছে বলিয়া গণ্য হইবে। এই যে এখন যারা দুর্নীতির মাধ্যমে টাকা পয়সা ইনকাম করেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, অনেক বাড়ি করেছে, তারা কি করতেছে? কিছু টাকা পয়সা তার স্ত্রীর নামে জমি কিনেছে, শ্বশুরের নামে কিনেছে, শাশুড়ির নামে কিনেছে, বাড়ির চাকরের নামে কিনেছে। আমি আমি যখন 96 সনে ঢাকা কোর্টে ছিলাম, এরপর 98 সনে যখন আমি ঢাকা কোর্টে ছিলাম, আমাকে দিয়ে ঢাকা মহানগরের আদালতের অর্থাৎ মেট্রো কোর্টের ওসি হাজতের দায়িত্বে ছিলাম, আমি জিআরও হিসেবেও ছিলাম। তো এই দেখা গেল যে সেখানে একটা মামলা আসছে কোর্টে। সেটি হলো, এক ভদ্রলোক অঢেল টাকার মালিক, তিনি সরকারি চাকরি করতেন, অনেক টাকা দুর্নীতির মাধ্যমে তিনি অর্জন করেছেন। সেই টাকা দিয়ে বাড়ি কিনেছেন বাড়ির চাকরের নামে। এখন চাকর সাহেব কেনাকাটা করার পর খারিজ টারিজ যখন হয়ে গেছে, চাকর আর সে বাড়ি তাকে বুঝাই দেয় না। এখন সে কাউকে বলতেও পারে না যে আমি আমার টাকা দিয়ে চাকরকে বাড়িটা কিনে দিয়েছি। তো পেনাল কোডের 27 ধারার বক্তব্যটা হলো যে তোমার মাধ্যমে, অর্থাৎ তোমার কর্তৃত্বাধীনে যে সকল ব্যক্তি থাকবে, তোমার স্ত্রী, তোমার সন্তান, কিংবা তোমার চাকর বা তোমার ভৃত্য বা তোমার কেরানি, ধরে নিতে হবে উক্ত সম্পত্তি তোমার মাধ্যমে অর্জিত সম্পত্তি। এটি হলো 27 ধারার বক্তব্য। অর্থাৎ স্ত্রী, কেরানি এবং ভৃত্যের অধিকারভুক্ত সম্পত্তি ধরে নিতে হবে
তোমার মাধ্যমেই অর্জিত সম্পত্তি। এটি হলো প্যানাল কোডের 27 ধারার মধ্যে উল্লেখ করা আছে। আচ্ছা, দলিল সম্পর্কে বলা হয়েছে 29 ধারায় দলিল। এই এখন যদি কখনো প্রশ্ন আসে যে দলিল কাকে বলে বা দলিল বলতে কি বোঝেন, দুটো জিনিস আছে দলিল সম্পর্কে। একটা সাক্ষ্য আইনের 3 ধারায় আছে, একটা এই প্যানাল কোডের 29 ধারায় বলা আছে দলিল। দলিল কাকে বলে? তো কোন স্থানে খোদাই করে লেখা এটাও কিন্তু দলিল, একটা কাগজে লেখা এটাও কিন্তু দলিল, একটা টিপসই দেয়া এটাও কিন্তু একটা দলিল। তা এখন দলিল বা কোনো অঙ্কন করা এটাও কিন্তু দলিল। তা এখন বলছে আমি এর কোন ধারাটা দেব? যে কোনো একটা দিলেই হবে। দলিল কাকে বলে বা দলিল বলতে কি বোঝেন বা সংজ্ঞা লিখুন দলিল। তুমি যদি কোনো আইন উল্লেখ করা না থাকে প্যানাল কোড লিখলেও হবে, সাক্ষ্য আইন লিখলেও হবে। অর্থাৎ দলিল কাকে বলে? কি আমার কথা কি তোমরা বুঝতে পারছো না বোঝো নাই? শাহ আকবর, এখন মজা লাগবে না, এগুলো তো আসলে নর্মাল জিনিস, এগুলো না মজা লাগাই স্বাভাবিক। না, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। দলিল, আচ্ছা যাক, এখানে আমরা চলে আসি প্যানাল কোডের 34 ধারা। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যৌথ দায় দায়িত্ব, সাধারণ উদ্দেশ্য সিদ্ধিকল্পে কতিপয় ব্যক্তিগত কাজ বা যৌথ দায় দায়িত্ব বলতে কি বোঝেন? এই 34 ধারার বক্তব্যটা কি? যৌথ দায় দায়িত্ব কাকে বলে? যৌথ দায় দায়িত্ব, তুমি একটা অপরাধ করেছো, আমিও অপরাধের সাথে জড়িত, কিন্তু ঘটনাটা তুমি ঘটিয়েছো, আমিও সেটার সাথে জড়িত, তাহলে তোমার যে শাস্তি হবে আমিও সে শাস্তি পাবো। তার মানে যৌথ দায় দায়িত্ব। কারণটা হলো পেনাল কোডের কিছু বিষয় আছে সহায়তা, প্ররোচনা, সেটা পরবর্তীতে আমরা আলোচনা করবো। তাহলে 34 ধারার বক্তব্যটা কি? কতিপয় ব্যক্তি মিলে কোনো কাজ করলে ধরে নেওয়া হবে প্রত্যেক ব্যক্তি এই অপরাধের সাথে জড়িত এবং প্রত্যেকেই শাস্তি প্রদান করা যাবে। তার মানেটা হলো যে কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্য সাধন কল্পে কৃত কাজ, যখন কতিপয় ব্যক্তি সকলেই একই অভিপ্রায়ে পূরণ কল্পে অপরাধমূলক কাজ করে, তখন ধরে নিতে হবে সবাই মিলে এই কাজটি করেছে। এটা উদাহরণ আমরা কিভাবে দিতে পারি? কেউ কি দিতে পারবে একটা উদাহরণ? বলো, হান্নান বলতে পারবা? স্যার উদাহরণ স্যার? হ্যাঁ। না, এটা উদাহরণ বলতে পারবো না স্যার। আচ্ছা, কেউ কি বলতে পারবা? তোমরা কেউ বলতে পারবা? আচ্ছা, নাজমুল বলতে পারবা 34 ধারার যে কিভাবে 34 ধারার একটা প্রশ্ন আসে? না স্যার, বলতে পারবো না স্যার। আচ্ছা, তাহলে সবাই শুনে রাখো। মনে করো প্রশ্ন আসছে, ক, খ, গ এই 3জন মিলে ওমকে হত্যার পরিকল্পনা করে। কে করলো? ক, খ, গ এই 3জন মিলে ওমকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী গকে ওমকে রাস্তায় পেয়ে ক ক ওমর হাত চেপে ধরে, খ ওমর মুখ চেপে ধরে, গ ওমর গলায় ছুরি চালিয়ে দেয়। ফলে ওমো ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এক্ষেত্রে কার কি অপরাধ ব্যাখ্যা দিন। ঘটনা কি বুঝতে পারছো তোমরা হান্নান? স্যার তিনজন আমি বুঝতে পারছি স্যার। তিনজন মিলে সলা পরামর্শ করেছে একজনকে খুন করবে। 3জন মিলে সলা পরামর্শ করেছে একজনকে খুন করবে। 3জন মিলে, তো হঠাৎ করে তাকে পেয়ে গেছে, যাকে খুন করবে তাকে পেয়ে গেছে। পাওয়ার পর একজনে হাত ধরেছে, একজনে পা ধরেছে, আর একজন গলায় ছুরি চালিয়ে দিয়েছে। তাহলে যিনি হাত ধরেছেন, যিনি পা ধরেছেন, তাদের কোন ধারায় শাস্তি হবে? আর যে ব্যক্তি গলায় ছুরি চালিয়েছেন সে কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করবে? এটা বলতে পারবা? সব 36 স্যার স্যার। সব ধারাই 36 স্যার। না, যিনি গলায় ছুরি চালিয়েছেন তিনি পেনাল কোডের 302 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। যিনি হাত পা ধরেছেন তিনি পেনাল কোডের 36।
2/34, 34টা এখানেই আসে। কারণ লোকটাকে যখন খুন করা হয়েছে, একজনের আঘাতে তার মৃত্যু হয়েছে, সবার আঘাতে কিন্তু তার মৃত্যু হয়নি। কাজেই এই লোকটাকে এই লোকটাকে শাস্তি দিতে গেলে, এই লোকদেরকে শাস্তি দিতে গেলে কিভাবে দেওয়া যাবে, কার কি অপরাধ? তাহলে ক এবং খ দুজনে, একজন হাত এবং পা ধরেছে, তাদের অপরাধটা পেনাল কোডের 34 ধারা অনুযায়ী তাদের সাধারণ উদ্দেশ্য সিদ্ধিকল্পে তারা এইটি অপরাধ সংগঠিত করেছে। আর যিনি জবাই করেছেন তিনি সরাসরি 302 ধারার অপরাধ করেছেন। তাহলে এরা কি করবে? 34 শাস্তির বিধান নাই, তাহলে কি দিয়ে শাস্তি দেবে? মূল যে অপরাধ সংগঠিত হয়েছে, খুন, এই খুনের সাথে তাদের সম্পৃক্ত করবে এবং সেখানে ধারাটি আসবে 302/34, অর্থাৎ ক এবং খ 34 ধারা এবং গ 302 ধারা। আলোচ্য প্রশ্নে ক প্যানেল কোডের 302 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছে এবং ক এবং খ প্যানেল কোডের 302/34 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছে। কি আমার কথাটা কি বুঝতে পারছো না, বোঝা নাই নাজমুল? স্যার বুঝতে পারছি স্যার। খালি বুঝতে পারছি বোঝা, কি বুঝছো বলো? স্যার, যে সরাসরি হত্যা করেছে স্যার, যে হ্যাঁ, মানে স্যার সরাসরি শুরুতে জবাব দিচ্ছে তার হবে স্যার 302 দ্বারা স্যার। আর তার যারা হবে হাত কথা, পা আমার চেপে প্রশ্ন ধরছে স্যার। এটা তো আমি ওটা বলছি না। প্রশ্নটা কিরকম প্রশ্ন আসছে? প্রশ্নের উপরে লেখা আছে কে কি অপরাধ করলো ব্যাখ্যা দিন, দিয়ে 1 নম্বর প্রশ্নে থাকলো উপরে লেখা আছে কার কি অপরাধ ব্যাখ্যা দিন। এরপরে 1 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে ক, খ, গ 3 বন্ধু মিলে অমু নামক ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী ক একদিন অমুকে রাস্তায় পেয়ে তার হাতে থাকা ছোরা দিয়ে ওমর শরীরে সজোরে আঘাত করে, ফলে ওমো ঘটনাস্থলে মারা যায়। এক্ষেত্রে ক, খ, গ তাদের অপরাধ বর্ণনা করুন। একই কথা, একজন যিনি খুন করেছে তিনি পেনাল কোডের 302, আর যারা প্ররোচনা নয়, যারা পূর্বে পরিকল্পনা করেছিল তাকে হত্যা করার জন্য, তারা 34, অর্থাৎ 302/34। আর এই প্রশ্ন যদি আসে ক, খ, গ অথবা 5 বন্ধু মিলে, 5 বন্ধু মিলে ক, খ, গ, অমো এই 5 বন্ধু মিলে চ নামক ব্যক্তিকে হত্যার পরিকল্পনা, পরিকল্পনা অনুযায়ী হঠাৎ করে একদিন চকে একা পেয়ে ক, খ, গ 3 জন, একা পেয়ে 3 জন হুম। চকে আটক করে এবং ক এবং খ চয়ের হাত পা চেপে ধরে, গ তার গলায় ধারালো ছোরা দিয়ে তাকে হত্যা করে। এক্ষেত্রে ক, খ, গ, ঘ, ওমো অর্থাৎ এই 5 জনের অপরাধ বর্ণনা করুন। একই জিনিস, যিনি ছুরি চালিয়েছেন অর্থাৎ যার আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে তিনি পেনাল কোডের 302 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন, আর অন্যান্য ব্যক্তিরা 34 ধারা। তার মানে 34 ধারার বক্তব্যটা কি? সাধারণ উদ্দেশ্য সিদ্ধি কল্পে, অর্থাৎ সবারই উদ্দেশ্য একটাই, এই কতিপয় ব্যক্তির মধ্যে যদি কেউ একজন কাজ করে তাহলে এর জন্য সবাই সমানভাবে দোষী। এটি হলো পেনাল কোডের 34 ধারার প্রশ্ন। কারো কিছু বলার কারো কিছু বলার আছে 34 ধারা সম্পর্কে? না স্যার, বলেন স্যার। তোমাদের কিছু বলার আছে? আলসাবা বা হান্নান আর মনির তো শোনাই যাচ্ছে না মনিরুলের। মনির তুমি ওটা ঠিক করে নিয়ে আসবা। আর আমরা কিন্তু শুক্রবার এবং শনিবার কোনো ক্লাস করি না, এটা জানো কিনা জানি না। শুক্রবার এবং শনিবার কোনো ক্লাস হয় না। রোববার ঠিক রাত 9:30টায় আমরা এই গ্রুপের মধ্যেই চলে আসবো। আর আমার একটা কথা ছিল, প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু প্রশ্ন নিয়ে আসবে যেটার কিনা আমি সমাধান করে দেবো। কারণ কোনটা যে তুমি জানো না সেটা তো আমি বুঝি না। আমি যখন পড়াচ্ছি তখন তুমি ভালো করেই বুঝতেছো। আজকের আলোচনায় কোনোটাই গুরুত্বপূর্ণ নয়, কিন্তু 34 ধারাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 34 প্রশ্নটা কিভাবে আসে? এক হলো একটা প্রশ্ন আসে যে সাধারণ উদ্দেশ্য বলতে কি বোঝেন?
সাধারণ উদ্দেশ্য বলতে কি বোঝেন? সাধারণ উদ্দেশ্য হতে গেলে দুই বা ততোধিক ব্যক্তি থাকতে হয়। সাধারণ উদ্দেশ্য এবং প্ররোচনা কিন্তু এক নয়। প্ররোচনা আলাদা জিনিস, সাধারণ উদ্দেশ্য আলাদা জিনিস। তো সাধারণ উদ্দেশ্য সিদ্ধিকল্প, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির উদ্দেশ্য ছিল একটা অপরাধ সংগঠিত করা। তো যখন অপরাধটা সংগঠিত হয় তখন এক একজনের এক এক দায়িত্ব ছিল। মূল অপরাধটা সংগঠিত করেছে একজন, তাহলে সেই তো অপরাধী হবে। কিন্তু পেনাল কোডের 34 ধারা বলছে যে না, একজন সবাই যৌথভাবে সমানভাবে দোষী হবে। আমার কথা কি বুঝতে পারছেন না, বোঝা নাই? কারো কোনো মন্তব্য আছে এই সম্পর্কে? কি কিছু বলার? স্যার কোন মামলায় তো দেখি প্রতিটাই 34 ধারা বাধ্যতামূলক দেয় স্যার। 34 ধারা এই জন্যই চলে আসে। আমার কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। 34 ধারার বক্তব্যটা এই জন্যই চলে আসে। 34 ধারা সারা জীবন দেখছো, কিছু বোঝো নাই তো? 34 ধারা তো দেখছো সারা জীবন, বুঝছো কিছু? না স্যার, ওরকম ভাবে বুঝিনি স্যার। আজকে কি বুঝলা 34 ধারার বক্তব্যটা কি? স্যার আজকে ক্লিয়ার হলাম স্যার। কি বুঝলা? অপরাধের সাথে সরাসরি যারা জড়িত অথবা তাদের ই কোন মামলা হলে 302 কি সাথে এটা অবলিক এখনো হইলোই না, সম্পর্কিত। তোমার কথাটা এরকম হবে না। কথাটা এভাবে তো হবে না ভাই। কথাটা এভাবে তো হবে না। এখানে আমি যে কথাটা বললাম 34 কেন আসলো? আমরা পাঁচজন, তুমি, আমি, হান্নান, আকবর, আমরা সবাই মিলে চিন্তা করলাম আমরা একটা অপরাধ সংগঠিত করব। ওরে কিন্তু এই ক্ষতিটা আমরা করব, ওরে কিন্তু পেলে ছাড়বা না। এটা কিন্তু প্ররোচনা না, আমাদের সবার উদ্দেশ্য যে এই লোকটাকে এনিহাও আমাদের শেষ করতে হবে। তো আমরা কেউ নাই, হঠাৎ করে তুমি পেয়ে গেছো, পেয়ে তুমি কাজটা সাকসেস করেছো, তাহলে আমি তো আর অপরাধী না। কিন্তু পেনাল কোডের 34 ধারা বলছে যে না, আমাদের উদ্দেশ্য ছিল ওকে ক্ষতি করা, ওর ক্ষতি করা। কাছে কাছে আমরা সবাই দোষী। এটি 34 ধারার বক্তব্য। কি নাজবুল, কি বুঝতে পারছো না বোঝো নাই? স্যার বুঝছি স্যার। কি হান্নান, এটা কি বুঝতে পারছো? স্যার একদম ক্লিয়ার স্যার, একদম ক্লিয়ার স্যার। আচ্ছা, আমরা চলে আসি পেনাল কোডের 52 ধারায়। সরল বিশ্বাস। এই সরল বিশ্বাসটাই পরবর্তীতে আমাদের অনেক ক্ষেত্রে প্রযোজ্য হবে। সৎ বিশ্বাস বা সরল বিশ্বাস। সরল বিশ্বাস হতে গেলে কি কি হতে হবে? যথাযথ সতর্কতা, মনোযোগ। এখানে কি বলা আছে? যথাযথ সতর্কতা মনোযোগ ব্যতি রেখে কোনো কিছু করা হইলে তাহা সরল বিশ্বাসে করা হয়েছে বলিয়া গণ্য হয় না। তার মানে যথাযথ সতর্কতা মনোযোগ সহকারে কোনো কাজ করা হলে তাহা সরল বিশ্বাসে বা সৎ বিশ্বাসে করা হইয়াছে বলিয়া গণ্য হইবে। এটাই তো নাকি? যদি কখনো প্রশ্ন আসে যে সৎ বিশ্বাসের উপাদান কোনটি, সৎ বিশ্বাসের উপাদান কোনটি, সৎ বিশ্বাস, এখানে যে কথাটি বলা আছে যে যথাযথ সতর্কতা, সতর্কতা থাকতে হবে, কাজের প্রতি মনোযোগ দিতে হবে। সতর্কতা এবং মনোযোগ সহকারে কোনো কাজ যদি করা হয় তাহলে ধরে নিতে হবে ইহা সৎ বিশ্বাসে করা হয়েছে। সংজ্ঞা লিখুন সরল বিশ্বাস। সংজ্ঞা লিখুন সরল বিশ্বাস। পেনাল কোডের 52 ধারা, সরল বিশ্বাস বা সৎ বিশ্বাস। এই জন্য আমরা যখন পেনাল কোডের 76 থেকে অন্যান্য ধারাগুলো আলোচনা করতে যাব, তখন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই পেনাল কোডের 52 ধারাকে অনুসরণ করতে হবে। কি বলছে? যথাযথ সতর্কতা মনোযোগ সহকারে কোনো কাজ করা হলে তাহা সদ্বিশ্বাসে করা হয়েছে বলিয়া গণ্য হইবে। কারণ আমরা যদি এখন দেখি, এই যে পেনাল কোডের 80 ধারা, কাঠুরিয়া কাঠ কাটতেছে, হঠাৎ করে তার কুড়ালটা ছুটে গিয়ে পাশে দণ্ডায়মান একজন ব্যক্তির গায়ে লাগলো, সে ঘটনাস্থলে মারা গেল। কাঠুরিয়ার অপরাধ হবে কি হবে না?
আমরা বলেন স্যার। সরাসরি বলে দিলাম কাঠুরিয়ার কোনো অপরাধ হবে না, কিন্তু সেখানে কি বলছে, ওই কাঠুরিয়া যদি যথাযথ সতর্কতা অবলম্বন করে থাকে, মনোযোগ সহকারে কাঠ কাটতে থাকে, তাহলে তার অপরাধ হবে না। কিন্তু সে যদি কোনো সতর্ক মতর্ক নাই, কাউকে কিছু বলার দরকার নেই, চোখ বন্ধ করে গাছে কোপাচ্ছে, বা সে দেখলো তার এই হাতুড়িটা লড়বড় করতেছে, তার এই যে কুড়ালের যে ডাট যেটাকে বলি, ডান্ডা বা হাতল, এটি লড়বড় করতেছে, যে কোনো সময় খুলে যেতে পারে, তাহলে কিন্তু সেই ব্যক্তিটা 80 ধারা অনুযায়ী সাধারণ ব্যতিক্রমের মধ্যে তার কাজটা হবে না। এই জন্য 52 ধারায় বলছে যে যথাযথ সতর্কতা মনোযোগ সহকারে কোনো কাজ করা হলে তার সৎ বিশ্বাসে বা সরল বিশ্বাসে করা হয়েছে বলিয়া গণ্য হইবে। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? পারছি স্যার। স্যার কাঠুরিয়া অপরাধ কি স্যার 304 304 স্যার ধারা আর হবে স্যার? স্যার আরেকবার বলেন একটু স্যার, বিষয়টা আরেকবার বলেন। প্রশ্নে যায় নাই, ফাও কথা বলার পরিহার করতে হবে হান্নান। হান্নান, এই কথাটা, ফাও কথাটা বলা পরিহার করতে হবে। ভুয়া মাস্টারের কাছে পড়ছো হয়তো, অথবা ভুয়া বই পড়ছো, এই জন্য আমাদের প্রশ্নটা হলো সৎ বিশ্বাস কাকে বলে। সেখানে গিয়ে 80 ধারার উদাহরণ দিলাম, এখানে কার কি অপরাধ হবে আমরা তো বলি নাই। ফাও কোনো পড়া যাবে না। এখানে আমরা বোঝাতে চাচ্ছি সৎ বিশ্বাস কাকে বলে, সরল বিশ্বাস কাকে বলে। কি নাজবুল, বুঝতে পারছো না, বোঝো নাই? কারো বলার আছে? বিশেষ করে এটিএসআই টিএসআই এর জন্য এটা কিন্তু খুব প্রয়োজন। সৎ বিশ্বাস বা সরল বিশ্বাস, সংজ্ঞা লিখুন। বুঝতে পারি স্যার। স্যার আরেকবার বলেন একটু, স্যার আরেকবার বলেন স্যার, কষ্ট করে এই আরেকবার বলেন। 8 বার বলার পরে আরেকবার। স্যার স্যার প্যানাল কোডের 52 ধারা, প্যানাল কোডের 52 ধারা অনুযায়ী সৎ বিশ্বাস বা সরল বিশ্বাস বলতে বোঝায় যথাযথ সতর্কতা এবং মনোযোগ সহকারে কোনো কাজ করা হইয়াছে বলিয়া করা হইয়াছে। এই কাজটি যথাযথ সতর্কতা এবং মনোযোগ সহকারে করা হইয়াছে, যখনই করা হবে তখন ধরে নেওয়া হবে ইহা সৎ বিশ্বাসে বা সরল বিশ্বাসে করা হয়েছে। তুমি যতই বলো স্যার আমার কিছু বললেন না স্যার, আমি সরল বিশ্বাসে ওটা কথাটা বলছিলাম, তুমি সরল বিশ্বাসে আন্দাজি করবে কেন? তাহলে তোমাকে সতর্ক থাকতে হবে, মনোযোগ দিতে হবে কাজের প্রতি। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? ক্লিয়ার স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা 52 কতে চলে আসি, আশ্রয় দান। আমরা আগে মনে করতাম আশ্রয় দান মানে একটা লোকে বাড়িতে থাকতে দেওয়া। আশ্রয় দান, আশ্রয় দান, সংজ্ঞা লিখুন আশ্রয় দান। আশ্রয় দান কাকে বলে? পেনাল কোডের 52 ধারায় বলা আছে যে ওই কাজটিকে আশ্রয় দান বলা হবে যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বাসস্থান, চিকিৎসা, অর্থ, যানবাহন, খাদ্য, বস্ত্র বা পরিবহন দিয়ে সাহায্য সহযোগিতা করেন। ধরে নিতে হবে তিনি আশ্রয় দান করেছেন। আমরা মনে করছিলাম আশ্রয় দান মানে বাড়িতে কাউকে থাকতে দেওয়াটাই আশ্রয় দান, কি তাই না? কি আশ্রয় দানের মানে কি? আশ্রয় দান মানে, সংজ্ঞা লিখুন আশ্রয় দান। সবাই মনে করে আশ্রয় দান হলো একটা লোককে বাড়িতে লুকিয়ে থাকতে দেয়া, এটা নাকি আশ্রয় দান। কিন্তু না, প্যানাল কোডের 52 কথে বলা আছে যে আশ্রয় দান বলতে ওই জিনিসটাকে বোঝাবে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি কোনো বাসস্থান দেন, অর্থ দেন, কোনো যানবাহন তাকে সাহায্য করেন, কোনো বস্ত্র দিয়ে সাহায্য করেন, খাদ্য দিয়ে সাহায্য করেন, তা ধরিয়া লইতে হইবে সে ব্যক্তি তাহাকে আশ্রয় দিয়েছেন। আমার কথাটা কি বুঝতে পারছো না, বোঝো নাই? আল সাবা বা নাজমুল, হান্নান, কেউ বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। বুঝতে পারি স্যার। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি স্যার। একটা প্রশ্ন আসছিল, ইন্সপেক্টরশিপে আসছিল, এএসআই থেকে সাব ইন্সপেক্টরে আসছিল, কনস্টেবল থেকে এএসআই আসছিল, এবং এটিএসআই দের পরীক্ষা আসছিল। সাজাপ্রাপ্ত আসামি অর্থাৎ ক নামক পুলিশ অফিসার, ক নামক পুলিশ অফিসার হত্যা মামলার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি খকে গ্রেপ্তার করতে গেলে খয়ের স্ত্রী ককে খয়ের স্ত্রী ককে সাহায্য না করায় খ
পুলিশের কাছ থেকে পালিয়ে যায় এবং খয়ের চাচা তাকে আশ্রয় দেন। এক্ষেত্রে কার কি অপরাধ? আমাদের বড় বড় বুদ্ধিজীবীরা, মাস্টার সাহেবরা এখানে ভুল তথ্য দিয়েছেন। কারণ পেনাল কোডের 52 ধারায় কি বলা আছে? স্বামী যদি স্ত্রীকে আশ্রয় দেন, স্ত্রী যদি স্বামীকে আশ্রয় দেন, সেটি যে মামলারই হোক না কেন, এটি অপরাধ হিসেবে গণ্য হইবে না। আচ্ছা, ভালো কথা। আলোচ্য প্রশ্নে কি কোথাও বলা আছে যে ক নামক পুলিশ অফিসার খকে গ্রেপ্তার করতে গিয়ে খয়ের পলায়ন রোধকল্পে খয়ের স্ত্রীর সাহায্য চান? তাও কিন্তু প্রশ্নে বলা নাই। আমাদের পণ্ডিতরা এখানে তার স্ত্রীর প্যানাল করে 187 ধারায় অপরাধ হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু উল্লেখ লিখে দিয়েছে। মূলত এই প্রশ্নটি ছিল প্যানাল কোডের 216 ধারার প্রশ্ন। প্যানাল কোডের 216 ধারার মধ্যে সব বলা আছে। 216 ধারায় বলা আছে যে যদি কোনো ব্যক্তি যাকে আদালত কর্তৃক গ্রেপ্তার করিবার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, এরকম ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করেন, সেক্ষেত্রে সেই ব্যক্তি এই প্যানাল কোডের 216 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। তবে স্ত্রী বা স্বামীর ক্ষেত্রে এই ধারার বিধান প্রযোজ্য হইবে না। তার মানে তার স্ত্রীর কোনো অপরাধ এখানে হয়নি, কিন্তু তার চাচা তাকে যে বাড়িতে থাকতে দিয়েছে, তাকে যে আশ্রয় দিয়েছে, তার শাস্তির কথা বলা হয়েছে প্যানাল কোডের 216 ধারায়। তো আমরা এটা না লিখে কি, হান্নান, ভুল লেখছো না? এটা 212 লেখছো নাকি? রায়গঞ্জ স্যারের বিরুদ্ধে মামলা করা দরকার স্যার। সব হ্যাঁ, ভুল দিতে স্যার, সব ওখানে ভুল দিতে স্যার, সব ভুল দিছে। কে? রাহান? রাখাল স্যার, রাখাল স্যার। রাখাল স্যার না শুনলে যেটা হয়, রাখাল বাবু ও তো বুঝে নাই, ও তো লেখার দরকার লিখছে। প্রশ্ন কি, আমি আবার বলি। একজন ব্যক্তির নামে হত্যা মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানা আছে। একজন ব্যক্তির নামে হত্যা মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানা আছে। কার কাছে? পুলিশের কাছে। তো পুলিশ আসামিটাকে যখন ধরতে গেছে, আসামিটা পলায়ন করেছে। কার সামন দিয়ে? ওই আসামির স্ত্রীর সামন দিয়ে এবং পুলিশের সামন দিয়ে। কিন্তু স্ত্রী ওই আসামিটাকে ধরার জন্য কোনো সহায়তা করেন নাই। এই আসামিটাকে আসামির চাচা বাড়িতে থাকতে দিয়েছেন। এখানে ওই আসামির স্ত্রীর কি অপরাধ এবং তার চাচার কি অপরাধ? তো এখন অনেকে দিয়েছে প্যানাল কোডের 212 ধারা। 212 ধারা হবে না, 216 ধারা হবে। অনেকে আবার কি বলছে, চাচার অপরাধ 216 ধারা, স্ত্রী প্যানাল কোডের 187 ধারা, যদি তিনি আশ্রয় দিতেন, এ দিতেন, ও দিতেন, ঘোড়ার ডিম। আমরা চলে আসি সঠিক কথায়। প্যানাল কোডের 216, যার কাছে বই আছে সে চলে আসো, আমার বক্তব্যের সাথে মিল আছে কিনা দেখো। প্যানাল কোডের 216 ধারায় চলে আসে এই প্রশ্নের উত্তর। দেখো কি বলা আছে। 216-তে কি বলা আছে দেখো। অপরাধীকে শাস্তি হইতে লুকাইয়া রাখিবার জন্য দুঃখিত, অপরাধীকে আশ্রয় দান। আচ্ছা, দেখো, হাজত থেকে পলায়ন করিয়াছে এরূপ বা যাহার গ্রেপ্তারের আদেশ জারি করা হয়েছে, এরূপ অপরাধীকে আশ্রয় দেন। হাজত থেকে যদি কোন আসামি পলায়ন করে, তাকে যদি কেউ আশ্রয় দেয়, তাহলে তার শাস্তিটা কোন ধারায় হবে? 216-তে বলা আছে। আর কি বলছে? যাকে গ্রেপ্তার করিবার জন্য আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাহলে এখানে কি বলা আছে দেখো। কখনো কোনো অপরাধের জন্য দণ্ডিত বা অভিযুক্ত কোনো ব্যক্তি উক্ত অপরাধের জন্য আইন অনুসারে হাজতে থাকিবার পর অনুরূপ হাজত থেকে পলায়ন করিলে বা কখনো কোনো সরকারি কর্মচারী অনুরূপ সরকারি কর্মচারীর আইনানুগ ক্ষমতা বলে কোনো অপরাধের জন্য কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের আদেশ দিলে, যে ব্যক্তি
বা কর্মচারী অনুরূপ পলায়ন বা গ্রেপ্তারের আদেশ সম্পর্কে অবগত হইয়াও তাহা গ্রেপ্তারের ব্যাপারে বাধা দেওয়ার উদ্দেশ্যে উক্ত ব্যক্তিকে আশ্রয় দান করিবে বা লুকিয়ে রাখিবে, সে ব্যক্তি নিম্ন বর্ণিত শাস্তি ভোগ করবে। আর শেষে এসে কি বলছে জানো? ব্যতিক্রম, যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে সেই ব্যক্তির স্বামী বা স্ত্রী কর্তৃক আশ্রয় দান বা গোপন কর্মের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না। তাহলে কি স্ত্রীর অপরাধ হবে? কি, আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? অপরাধ হবে না স্যার, স্ত্রী। তোমাদের সবারই কিন্তু প্রশ্নটা আসছিল, এটিএস এদেরও আসছিল এই প্রশ্নটা। অর্থাৎ একজন পুলিশ অফিসার সাজা পরোয়ানার আসামিকে গ্রেপ্তার করতে গেছে, যাওয়ার পর দেখলো যে আসামিটা তার স্ত্রীর সাথে বসে কথা বলতেছে। হঠাৎ করে হঠাৎ করে আসামিটা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করতেছেন, কিন্তু স্ত্রী তাকে আটক করেন নাই, পুলিশও ধরতে পারেন নাই। আসামিটা পলায়ন করে তার চাচার বাড়িতে প্রবেশ করলেন, চাচা তাকে থাকতে দিলেন। সাজাপ্রাপ্ত আসামি, এক্ষেত্রে চাচার কি অপরাধ, স্ত্রীর কি অপরাধ? এই আলোচ্য প্রশ্ন অনুযায়ী স্ত্রীর কোনো অপরাধ নয়। পেনাল কোডের 216 ধারার ব্যতিক্রম অনুযায়ী স্ত্রীর কোনো অপরাধ হয়নি। চাচার অপরাধটা হয়েছে পেনাল কোডের 216-তে। অথচ আমরা না জেনে শুনে স্ত্রী আশ্রয় দিয়েছেন পেনাল কোডের 187। কে প্রশ্নে কি বলেছে যে স্ত্রীর কাছে সাহায্য পাওয়ার পরও স্ত্রী সাহায্য করে নাই? কি হান্নান, বলা আছে? না স্যার। তাহলে আমাদের ভুলটা কোথায়? আমরা তো ওই যে শুনে মুসলমান। এখন যদি প্রশ্ন আসে আবার, ক নামক ব্যক্তি একটি হত্যা মামলার পলাতক আসামি, ক নামক ব্যক্তি একটি হত্যা মামলার পলাতক আসামি, পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে ক ক তার স্ত্রীর ঘরে লুকিয়ে থাকে বা তার স্ত্রীর খাটের নিচে লুকিয়ে থাকে। পুলিশ সেখানে যায় এবং ককে গ্রেপ্তার করেন। এক্ষেত্রে ক এবং ক এর স্ত্রীর অপরাধ কি? তার স্ত্রীর কোনো অপরাধ নাই, কারণ পেনাল কোডের 212 ধারায় একই কথা বলা আছে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। কারণ কি, এই পেনাল কোডের 52 ক ধারা হলো কি, আশ্রয় দান। কাকে আশ্রয় দান বলা হয়? সেখানে বলেছে স্ত্রী যদি স্বামীকে আশ্রয় দেয়, স্বামী যদি স্ত্রীকে আশ্রয় দেয়, তাহলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে আমরা এই পেনাল কোডের, আমি কেন এই কথাটি বললাম, পরীক্ষায় আসছিল প্রশ্নটা, আমরা অনেকে বুঝি নাই, তাই এই ঘটনাটা। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? আমার কথা কি বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখানে একটা বিষয় তোমাদের সব সময় আসে যারা এমসিকিউ পরীক্ষা দাও, দণ্ড মেয়াদ সময়ের ভগ্নাংশ সমূহ, দণ্ডের মেয়াদ সমূহের ভগ্নাংশ সমূহ হিসাব করিবার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে 20 বছর মেয়াদী কারাবাসে তুল্য করিতে হইবে। যাক, এটার আমাদের প্রয়োজন নেই। আমি যে কথাটি বলছিলাম, তাহলে কি এই 52 কটা তোমরা বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি স্যার। কি আলী আচ্ছা আকবর বা শাহ আকবর, সুজন, আলসাবা, কি বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমরা চলে আসি একটা জিনিস তোমাদের পরীক্ষায় সব সময় আসে, নির্জন কারাবাস। নির্জন কারাবাসের মেয়াদ কতদিন হবে? 1 মাস 2 মাস 7 দিন স্যার। হ্যাঁ, স্যার ওই 6 মাস, 6 মাসে বেশি হবে না স্যার। 3 মাস নির্জন কারাবাসের অধিক রাখা যাইবে, অর্থাৎ কারাবাসের মেয়াদ 6 মাসের অধিক না হইলে 1 মাসের অনূর্ধ্বকাল কারাবাসের মেয়াদ 6 মাসের অধিক এবং 1 বছর। যাও, দরকার নেই। নির্জন কারাবাসের সীমা 14 দিনের বেশি হইবে না, এক নাগারে 14 দিনের বেশি হইবে না। এটা জানো তো? এটা ওই তোমাদের এমসিকিউ তে চলে আসে, যাক, এটা প্রয়োজন নেই। আমরা আরেকটা প্রশ্ন বলে আজকে শেষ করব।
আমাদের ভুল কোথায়? সংজ্ঞা লিখুন বর্ধিত দণ্ড। সংজ্ঞা লিখুন বর্ধিত দণ্ড, কোনো আইনের কথা উল্লেখ করা হয়নি। বর্ধিত দণ্ড কাকে বলে? পেনাল কোডে কি বর্ধিত দণ্ডের বিধান আছে? বা কখন কি কারণে একজন ব্যক্তিকে আদালত বর্ধিত দণ্ড প্রদান করতে পারেন? আইনের আলোকে ব্যাখ্যা দিন। পেনাল কোডের ৭৫ ধারায় বলা আছে বর্ধিত দণ্ডের কথা, অথচ আমরা এখানে পিআরবি দিচ্ছি, সিআরপিসি ২২১ ধারাও দিচ্ছি, নাকি হান্নান? জি স্যার, সিআরপি 221-7 দিয়ে স্যার। এ সম্পূর্ণ ভুয়া। বর্ধিত দণ্ড সম্পর্কে বলা হয়েছে পেনাল কোডের ৭৫ ধারায়। বর্ধিত দণ্ড বলতে ওই দণ্ডকে বোঝায় যে যদি কোনো ব্যক্তি একটা অপরাধ করার পর শাস্তি পেয়েছেন, এই শাস্তি বহাল থাকাকালে আরেকটি অপরাধ করেছেন যার শাস্তি কিনা আগের মতোই, তখন আদালত ওই ধারায় যে শাস্তিটা আছে সেটা না দিয়ে বর্ধিত আকার অর্থাৎ বাড়িয়ে অতিরিক্ত হিসেবে অন্য কোনো শাস্তি দিতে পারে, এটি বর্ধিত দণ্ড। তার মানে পেনাল কোডের ৭৫ ধারায় বলা আছে দ্বাদশ এবং সপ্তদশ, অর্থাৎ ১২তম অধ্যায় এবং ১৭তম অধ্যায়, এই দুইটা অধ্যায়ে যে সকল অপরাধের শাস্তি ৩ বছর থেকে ততূর্ধ্ব, যে সকল অপরাধের শাস্তি ৩ বছর থেকে ততূর্ধ্ব, এরকম অপরাধে কোনো ব্যক্তি দণ্ডিত হইবার পর সাজারত অবস্থায়, সাজা বহাল থাকা অবস্থায় যদি এমন একটি অপরাধ করেন যেটি কিনা সেই পেনাল কোডের দ্বাদশ এবং সপ্তদশ অধ্যায়ের মধ্যে পড়ে, যার শাস্তি কিনা ৩ বছর বা ততোর্ধ্ব, তখন আদালত ওই যে অপরাধীকে দ্বিতীয়বার অপরাধের কারণে যে ধারায় অপরাধটা করেছেন, যে ধারার অপরাধটা করেছেন ওই ধারায় যে শাস্তি আছে সেই শাস্তি না দিয়ে আদালত বর্ধিত আকারে শাস্তি প্রদান। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝো নাই? বুঝতে পারছি স্যার। কে? হান্নান, ক্লাসের স্যার দিকে এটা বুঝতে তাকাও। পারছি স্যার, বুঝতে পারছি স্যার, এটা বুঝতে পারছি স্যার। তো ২২১ দিচ্ছে কেন ওখানে? স্যার গাড়ি লাগছে তো 221-7, গাড়ি দিয়ে রাখছে স্যার, এই জন্য আমরা তো এটা টাইপ ফালাই করতে দাও পুকুরে। ২২১ বক্তব্যটা কি? বর্ধিত দণ্ড দেওয়ার ক্ষমতা কার? আদালতের। আদালতের স্যার। কিভাবে আদালত বর্ধিত দণ্ড দিবেন? মামলার তদন্তকারী কর্মকর্তা যখন চার্জশিট দিবেন, এই অভিযোগ পত্রের পিছনে আসামির প্রিসিপিয়ার, প্রিভিয়াস কনভিকশন, তার যে পূর্বে কোনো মামলা সাজা হয়েছিল কিনা সে মামলা নম্বর বিস্তারিত উল্লেখ করে দিবেন। আদালত তখন বিচার করার সময় দেখবেন যে এই চার্জশিটে এই আসামি একই রকম অপরাধ এর আগেও করেছে, তার শাস্তিও হয়েছে। আমরা না বুঝে শুনে আমরা উল্টাপাল্টা ধারা দিই। ২২১ কি? ২২১ হলো আদালত বিচার করার সময় দেখবেন নথিপত্র পর্যালোচনা করে যে এই আসামির পূর্বে কোনো শাস্তি হয়েছিল কিনা। যদি পূর্বে শাস্তি হয়ে থাকে তাহলে আদালত তাকে বর্ধিত আকারে দণ্ড প্রদান করতে পারবে। তো এখানে আমাদের প্রশ্ন চলে আসছে বর্ধিত দণ্ড কাকে বলে? আইন না জানলে যেটা হয়, ওই যে গাড়ির লগ বই লেখার মতো, গুলিস্তান থেকে যাবে হলো রংপুর, একেবারে ফার্ম গেট টার্ম গেট লিখতে টেখতে যমুনা ব্রিজ, তারপরে সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা দিয়ে তারপর রংপুর। কি আর ঢাকা থেকে রংপুর কি আকাশ দিয়ে উড়ে গেছে? লগ বই লেখার মতো আর কি। তো তার মানে হলো এই যতগুলো ধারার আশপাশে গেছে সব ধারা দিয়ে দিচ্ছে, নাকি হান্নান? জি স্যার, জি স্যার, এখানে স্যার প্যানেল 215 দেয় স্যার, পিআরবি 450, 458 দেয় স্যার। বই গাইড লেখছে স্যার, কি করবো স্যার আমরা এখন? এগুলো বাদ। সারা জীবন ফেল করছো, আর একবার নিলে ফেলই করলা। ঠিক বর্ধিত আছে স্যার। দণ্ড যখন কোনো ধারা উল্লেখ করা থাকবে না, যদি আবার এরকম আসে যে বর্ধিত দণ্ড বলতে কি বোঝেন, সড়ক পরিবহন আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে কি, তাহলে প্রথমে ৭৫ ধারা, তারপর সড়ক পরিবহন আইনের ১০০ ধারা ১০০ স্যার। ধারা। এগুলো বুঝতে হবে। বর্ধিত দণ্ড বা সড়ক পরিবহন আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে কি, বা অস্ত্র আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে কি, তখন আর ৭৫ ধারা আসবে না। কিন্তু যখন কোনো আইন উল্লেখ করা থাকবে না, বর্ধিত দণ্ড বলতে কি বুঝেন বা
বর্ধিত দণ্ড কাকে বলে, বা তোমাদের এমসিকিউতে আসতে পারে বর্ধিত দণ্ডের অধ্যায় কোনটি, বা কোন অধ্যায় থেকে কোন অধ্যায় পর্যন্ত অপরাধ সংগঠিত হলে তাকে বর্ধিত দণ্ড দেওয়া যেতে পারে। তা সেখানে এই প্যানাল কোডের ৭৫ ধারায় বলা আছে যে প্যানাল কোডে যতগুলো অধ্যায় আছে এর মধ্যে দ্বাদশ, সপ্তদশ, ১২তম অধ্যায় এবং ১৭তম অধ্যায়, এই অধ্যায়ে যতগুলো ধারা আছে এই ধারাগুলোর মধ্যে যে সকল অপরাধ আছে এই অপরাধের শাস্তি, যে যে ধারাটার শাস্তি ৩ বছরের ঊর্ধ্বে, এইরকম কোন অপরাধে যদি কোনো ব্যক্তি অভিযুক্ত হওয়ার পর শাস্তি ভোগ করা কালে বা শাস্তি বহাল থাকা অবস্থায় এমন আরেকটি অপরাধ করেছে যে অপরাধের শাস্তি কিনা ৩ বছর বা ততোর্ধ্ব, তখন সংশ্লিষ্ট আদালত এই আসামিটাকে আইনের যে যে ধারায় অপরাধ করেছেন ওই ধারার যে শাস্তি আছে সেই শাস্তিটা না দিয়ে বর্ধিত আকারে অর্থাৎ অতিরিক্ত আকারে শাস্তি প্রদান করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন না, বোঝা নাই? পারছি স্যার। যাই হোক, আমার আলোচনা আজকে ৭৫ পর্যন্ত থাকলো, পরে আসবা। আমি আগামী রোববার অবশ্যই এই ৭৫ পর্যন্ত যতটুকু আমি আলোচনা করেছি তার মধ্যে প্রত্যেকটা ব্যক্তিকে প্রশ্ন, যে কয়টা আমি আলোচনা করেছি কাজে কাজে না পড়ার কোনো সুযোগ নেই। রোববার রাত ৯:৩০ এই গ্রুপের মধ্যেই আমাদের ক্লাস হবে, এই আইডি এই পাসওয়ার্ডে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছি পারছি স্যার। স্যার। এখন কার কি বলার আছে বলতে পারো। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, অবশ্যই বলো। স্যার যে আপনি বললেন স্যার কিছুক্ষণ আগে স্যার, একটা হত্যা মামলার আসামি স্যার তার স্ত্রীর খাটের নিচে লুকিয়ে আছে, স্যার পুলিশ তাকে স্যার গ্রেপ্তার করলো, স্ত্রী কোনো এক্ষেত্রে অপরাধ স্ত্রীর হবে না, অপরাধ হবে না স্যার, দুইশো স্ত্রীর বারো অপরাধ ধারা হবে না, বলছিলেন স্যার। স্ত্রী কোনো ঠিক আছে অপরাধ স্যার, হবে দুইশো না। বারো। এটা ঠিক আছে ২১২, স্যার, ২১২, দুইশো কিন্তু সাজা বারো হলে স্যার যদি ২১৬। ক্লিয়ার। যদি সাজাপ্রাপ্তর কথা বলে থাকে অর্থাৎ যাকে গ্রেপ্তার করিবার জন্য আদালত কর্তৃক নির্দেশ পাওয়া গেছে, আর ২১২তে বলা আছে যাকে গ্রেপ্তার করার জন্য আপনি ক্ষমতাবান। ঠিক আছে স্যার, আর যদি স্যার আবার হাফাজতে পলায়ন করলে স্যার ২১৬ হবে না ২১৬, স্যার? ২১৬ হাজত থেকে স্যার পলায়ন করেছে। এই ২১৬তে দুটো বিষয় বলা আছে, একটা হাজত থেকে পলায়ন করেছে এরকম ব্যক্তিকে কেউ যদি আশ্রয় দান করেন, বা যাকে আদালত কর্তৃক গ্রেপ্তার করার জন্য আদেশ দেওয়া হয়েছে তাকে যদি কেউ আশ্রয় দান করেন। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি, আমি আমি বুঝতে পারছি স্যার। কারো কিছু বলার আছে? শাহ আকবর। স্যার আমার একটা, স্যার ওই ২৭ দ্বারা যে কথাটা কইছেন স্যার, এই শ্বশুরকে ১০০ টাকা ঘুষ দিছে, স্যার ওইখানে কত দ্বারাটা হইবে স্যার, শুধু শাস্তিটা ঘুষ কত দেয় দ্বারা নাই, হইবে? হয়তো মানে তোমার তার মানিব্যাগ থেকে পকেট থেকে। তোমার মানিব্যাগ থেকে তোমার স্ত্রী ৫০০ টাকা নিয়ে তোমার শ্বশুর আব্বাকে গাড়ি ভাড়া দিয়েছে। স্ত্রীর অপরাধ পেনাল কোডের ৩৭৯ ধারা অনুযায়ী, কারণ সে চুরি করেছে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির অস্থাবর কোনো সম্পত্তি অসৎ উদ্দেশ্যে তার অগোচরে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে, স্ত্রী তো স্বামীর টাকা না বলে নেওয়ার সুযোগ নেই, তোমারও নেওয়ার সুযোগ নেই। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। কিন্তু অনেক গাইডে দেখবা স্ত্রীর কোনো অপরাধ হইবে না, ২৭ ধারা অনুযায়ী হাবিজাবি লেখা থাকা আছে, এটা ভুল। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। নাজমুল কিছু জি স্যার। বলবা? না স্যার, বলেন এখন। কেন স্যার রে আমার ভাই, আরেকটা। নাজমুল কি মন খারাপ? আরে না মনে স্যার, মন হাসি খারাপ নিয়ে নাই। আসো, শত বাধার মধ্যেও হাসতে হবে। না, স্যার মন আমি খারাপ আমি না স্যার। আরেকটা প্রশ্ন বলি স্যার। হ্যাঁ বলো, একটা কেন আরো ১০টা বলতে পারবো যতক্ষণ মনে চায়। স্যার ওই যে কিছুক্ষণ আগে স্যার আমাদের শিখে গেলেন স্যার, হচ্ছে কাঠুরিয়া কাজ করার সময় যে অসতর্ক এ- এটা এটা না, এটা আমি একটা প্রশ্ন দেখাইছি, এটা হলো সরল বিশ্বাস, মানে সরল বিশ্বাসের বিষয়টা কি স্যার ওটার ব্যাখ্যা প্রশ্ন করে আসে দিন। না এখানে, তোমার কিছুই না। কার কি অপরাধ ব্যাখ্যা দিন। প্রশ্নে যদি বলা থাকে যে অসাবধানতা বশত, তাহলে তার অপরাধ হবে ৩০২ ধারায়। ৩০৪ আসার সুযোগ নেই। ৩০৪-এ কখনো থানায় মামলা রেকর্ড হয় না, ৩০৪-এর কতে হয়, ক্ষতে হয়।
302 হয়। 304-এ কখনো মামলা রেকর্ড হয় না। 304 আদালত বিচার করাকালীন সময়ে যদি দেখেন যে আসলেই তার হত্যা করার উদ্দেশ্য ছিল না, বা এই পরিস্থিতিতে তিনি তাকে হত্যা করেছেন, সেক্ষেত্রে আদালত এটি বিবেচনায় নিতে পারেন 302 এর পরিবর্তে 304। কিন্তু ওই প্রশ্নে যদি বলা থাকে যে কনম কাঠুরিয়া অসাবধানতা বশত কাঠ কাটার সময় তার কুড়ালের বাট হাত থেকে খুলে গিয়ে কুড়ালটি পাশে দণ্ডায়মান খয়ের গায়ে লাগে এবং ওখানে ঘটনাস্থলে মারা যায়, এক্ষেত্রে কাঠুরিয়ার অপরাধ হবে কি হবে না? স্পষ্ট 302 ধারায়, কারণ প্রশ্নেই বলা আছে অসাবধানতা বশত। ওই যে পেনাল কোডের 52 ধারায় বলা আছে যথাযথ সতর্কতা, যথাযথ সতর্কতা, মনোযোগ সহকারে। তো অসাবধানতা বশত, সতর্কতা না, অসতর্ক। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার। Yes, sir. এখানে আবার কার কাছে তুমি পেলে 302 এর 304-এর সুযোগ নাই। এগুলো শোনো, তোমাদের প্রত্যেকটা ছাত্র তারা অনেক কিছুই জানে, কিন্তু দুঃখের বিষয় হলো কি, আমাদের মতো মাস্টাররা আমরা এই কুচক্রী মহল, পড়াইলেই টাকা পাওয়া যায়, এই টাকার লোভে আমরা উল্টাপাল্টা বলে থাকি, বই লেখি। বুঝছো না? যে বছর আমি মনে হয় বই লিখতে পারবো না, কারণ বই লিখতে গেলে 3টা বই লিখতে গেলে মোটামুটি 1.5 লাখ 2 লাখ টাকার মতো লাগে। ওই টাকা আমার কাছে নাই। বুঝতে পারছো? 300-400 কম ছাপানো যায় না। 300 কম ছাপাতে গেলে ছাপায় না পেশাদারা, তা পেশাদারা তো 300 বই 90,000 টাকা একটাই লাগে। এরকম 3টে 4টে বই আছে আমার কাছে কাছে। এবার মনে হয় সম্ভব হবে না। তো বিষয়টা হলো, বই লিখলেই হবে না, বইয়ের ত্রুটি যদি থাকে এটা সংশোধন করতে হবে। যাই হোক, কিছু বলার আছে? শাকবর আর কিছু, নাজমুল, সাবান না আলী, স্যার বলবেন। আলসাবা। স্যার আরেকটা জিনিস জানার আছে স্যার। হ্যাঁ বলো। স্যার এই স্ত্রী দিন খাটের নিচে লুকিয়ে ছিল, সে আশ্রয় দিল, এটা কি স্যার স্ত্রীর তো কোনো অপরাধ নেই নাকি স্যার? আমি তো এতক্ষণ আলোচনা করি স্ত্রী কোনো অপরাধ হবে না, ওই ধারাই তো ঠিক আছে বলেছে। স্যার। এই জন্য ঠিক মূল আছে বই স্যার। পড়তে হবে। মূল বইয়ের শেষে দেখো ব্যতিক্রম লেখা আছে যে এই অপরাধটি স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিষয়টা বুঝতে ঠিক আছে পারছো? স্যার। জি জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। কে মনির, তোমার তো জিজ্ঞাসা করার কিছু অনেক কিছু ছিল কোর্টে যেহেতু। হ্যাঁ, কোর্টে যেহেতু তুমি আছো, আমি কোর্টে ছিলাম, তুখোর ব্যক্তি ছিলাম কোর্টের। মহানগর কোর্টে যারা এখন আছে বেশিরভাগ ক্ষেত্রে সিনিয়র পেশকার, কেউ প্রমোশন পেয়েছে, এও হয়েছে। আমার নিজ হাতে এগুলো তৈরি করা, আমার নিজ হাতে তৈরি করা। আমি বহু অর্ডার শিট নিজে লিখছি। আমি কাজ শিখেছি তাদেরকে। তো কাজ শিখলে কোনো বিষয় না। তোমার যত রকমের শীর্ষ সন্ত্রাসী থাক, এমন কোন শীর্ষ সন্ত্রাসী নাই তাকে আমি চিনি না বা তারা আমাকে চিনে না। সেই আহ অনেক গল্প হলো, কারো কিছু বলার থাকলে বলতে পারো। আমরা আগামীকাল আসবো না, অর্থাৎ শুক্র শনি আমাদের কোনো ক্লাস হবে না। তবে হ্যাঁ, যখন পরীক্ষা কাছে আসবে তখন আমরা শুক্র শনি কেন, আমরা সব দিনই ক্লাস নেব, কোনো সমস্যা নেই। তো আমি অনুরোধ করবো সবার কাছে, সবাই যেন ছোটখাটো কিছু প্রশ্ন জেনে আসে। আর নাজমুল, আমাদের সামিদুল আসে নাই, মোবারক আসে নাই, ইকবাল আসে নাই, তারপর সোহেল আসে নাই, অন্যরা অনেকেই আসে নাই। ঠিক আছে? আমি স্যার ডিউটি থেকে আসলে আমি যোগাযোগ করতে পারি না স্যার, যোগাযোগ করে নেবে স্যার। তো সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।